একই আকাশের নিচে ফুটবল কতভাবে ভক্তদের রাঙায়, কখনো হাসায়, কখনো বা একেবারে কাঁদাতে কাঁদাতে শেষ মুহূর্তে কোনো মতে আপনাকে হাসি ফিরিয়ে দেয়। রিয়াল মাদ্রিদ রায়ো ভায়োকানোর বিপক্ষে শেষ মুহূর্তে পেনাল্টিতে যেভাবে জিতেছে তাকে আপনি কি একেবারে সুখকর জয় বলবেন? না, আমি অন্তত পক্ষে বলতে পারছি না। তার কারণ এটাকে আমি আমার ভাষায় বলবো লজ্জাজনক জয়, কোনো মতে বেইজ্জতির হাত থেকে নিজেদের ঘরের মাঠে রক্ষা। একই সময়ে রঙ্গ তামাশা চলছিল ইংল্যান্ডে। তার মানে ম্যানচেস্টার ইউনাইটেড ফুলহ্যামের মধ্যকার যে ম্যাচটা, এইটাকে আসলে আর ম্যাচ বলার সুযোগ নাই, এক প্রকার সিনেমাই হয়ে গিয়েছে। ম্যাচের সময় তখন 85 মিনিট বা 86 মিনিট, 2-0 এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ওই সময় ফুলহ্যাম একটা গোল দিয়ে মানে ব্যবধান কমালো। ঠিক তারপর আপনি কি মনে করবেন, কোনো রকম ডিফেন্স করে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটা হয়তো বা নিজেদের পক্ষে নিয়ে নেবে, তাই তো? না না, খেলাটা শেষ হয় নাই তো। 91 মিনিটে ফুলহ্যাম আবার আর একটা গোল দিয়ে একেবারে বলা চলে খেলাটা শেষ করে ফেলেছে। কিন্তু ফুটবল তো শেষ হইয়াও যেন হইল না শেষ। ম্যানচেস্টার ইউনাইটেড 94 মিনিটে আর একটা গোল দিয়ে জয় নিশ্চিত করলো। কেন ম্যানচেস্টার ইউনাইটেডের কথাটা রিয়াল মাদ্রিদের ম্যাচের সাথে যুক্ত করেছি? মাদ্রিদের খেলা দেখার পরে যেইভাবে মেজাজ খারাপ হয়েছে, ওই মেজাজ খারাপের পর আপনাদের সামনে কি শব্দ বলবো সেই শব্দগুলো খুঁজে পাচ্ছিলাম না। কারণ যে শব্দগুলো ওই সময় বের হচ্ছিল তা বললে আপনারা খুশি হতেন না, বরং আমাকে ধুয়ে দিতেন। এই মানে মানে উল্টাপাল্টা কথাগুলো আপনাদেরকে অনেক ব্যথিত করতো। আপনাদেরকে কিভাবে খুশি করা যায় সেটা ভাবছিলাম, কি বললে আসলে আপনারা সান্ত্বনা পাবেন। সেই সান্ত্বনার শব্দগুলো যখন খুঁজছি, ঠিক ওই সময় ম্যানচেস্টার এবং ফুলহ্যাম এই দুটো দল মোটামুটি একটু খুশি করে দিয়েছে বিধায়ে এখন একটু দম নিয়ে হাস্যোজ্জ্বল চেহারা আপনাদের সামনে কথা বলতে পারছি। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাটা যদি দেখে থাকেন, অনেক কিছু এনজয় করেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে অনেক কিছু মিস করেছেন। ফিরে আসতে চাই রিয়াল মাদ্রিদের খেলায়। এই খেলাকে আসলে আপনি কিভাবে ডেসক্রাইব করবেন? ম্যাচের শুরুতে ওইরকম জোরালো বু দেওয়া, দর্শকরা খুশি নয়। ঠিক ওই সময় ভিনিসিয়াসের কাছ থেকে যেই ধরনের খেলা মানুষ আশা করে, সেই ধরনের একটা গোল তিনি দিয়ে দর্শকদেরকে উল্লাসিত করলেন। দর্শকরা মোটামুটি মুখটা বন্ধ করলো, মাদ্রিদকে সমর্থন দেওয়া শুরু করলো। কিন্তু এরপর থেকে সেই ছন্নছাড়া ফুটবল, মানে যেটা আপনি মাদ্রিদের কাছ থেকে আশা করেন না। থিবো কোর্তোয়া কতগুলো সেভ দিয়েছে, এই সেভগুলো যদি গোলে কনভার্ট করা হতো তাহলে কি রিয়াল মাদ্রিদের ফিরে আসাটা আসলে সম্ভব ছিল? ছিল না। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ডিফেন্সের সমন্বয়হীনতা স্পষ্ট। মিডফিল্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। কিলিয়ান এমবাপে, যার কোনো রিপ্লেসমেন্ট নাই, তারপরে আবার ভিনিসিয়াস জুনিয়র একদিন পারফর্ম করলে আরও 2 দিন তার কাছ থেকে পারফর্ম খুঁজে পাওয়া যায় না। এমত অবস্থায় দল আর কত টানা যায়? আপনি কি দুঃখ বা ভরাক্রান্ত হৃদয় বলবেন কি না ফ্লোরেন্তিনো পেরেজ আসলে ফ্রি মাল খাইতে খাইতে তার অভ্যাসটা এত পরিমাণে খারাপ হয়েছে, মানে কিপটামির লিমিট ক্রস করে এখন বোধহয় অধৈর্য হয়ে ভক্তরা যদি বলে যে ভাই অনেক হয়েছে, দয়া করে আপনি রিটায়ার করেন বা আপনার ওই চেয়ারটা ছেড়ে দেন, বছরে বছরে কম টাকা তো কামান না, তাহলে এইভাবে করে আর কত? দেখুন, দলের এরকম ভঙ্গুর অবস্থা, কয়টা ভঙ্গুরের গল্প বলবো বলেন? ডিফেন্সের কথা বললাম, পুরো সিজন জুড়ে অর্থাৎ এখন পর্যন্ত মিডফিল্ডের সমন্বয় নাই। তারপরে আসলো জানুয়ারি আপনার সামনে। আপনি জানুয়ারিতে এসে কি করলেন? আপনি জাভি আলোনসোকে স্যাক করে দিলেন। স্যাক করার পরে কি হলো? আনলেন আরবালোয়াকে। তিনি মোটামুটি আপনারা যেভাবে বুলি শিখায় দেন সেই বুলিগুলো তিনি আওড়ান এবং তিনি মানে ম্যানেজমেন্টকে খুশি করার মতন কথাবার্তা মিডিয়ার সামনে বলেন। এরপরে যা হয়, রিয়াল মাদ্রিদ 1-2টা ম্যাচ যখন জেতে, আপনি যখন একটু আত্মবিশ্বাসী হতে থাকেন, ঠিক তখনই বেনফিকার কাছ থেকে ওই রকম ধরা খেয়ে তারপরে ফিরে আসতে হয়। বেনফিকার ওই ম্যাচ নিয়ে অনেক কথা বলা যাবে, সেটা আরেকদিন বলবো যখন সামনে ম্যাচ আসবে তখন। কিন্তু এই ম্যাচের পর বলতে হয় যে আপনি একটা জানুয়ারি পেলেন, আপনি একটা মিডফিল্ডার কিনলে কি খুব বেশি ক্ষতি হতো? আপনার কাছে কি টাকা নাই এমন কিছু? না না, সেই কথা বলার তো সুযোগ নাই। আপনার কাছে টাকা আছে, তাহলে আপনি কেন কিনবেন না? টাকা কি কবরে নিয়ে যাবেন? তা তো যাবেন না। তাহলে এভাবে কষ্ট কেন দিচ্ছেন? সেই কার্লো আনচেলত্তিকে কষ্ট দিয়েছেন, তারপরে এখন আবার সেই জাভি আলোনসোকে দিয়েছেন, আর আরবালোয়া তো একেবারে আপনাদের মানে ঘরের ছেলে, যেমনে শিখাই দেবেন সেমনে আমার যা আছে তাই দিয়ে চলবে, এভাবেই। কিন্তু এইভাবে কি শিরোপা জেতা যায় বলেন? এইভাবে আসলে শিরোপা জেতা যায় না। আমি আপনাকে একটা তিক্ত সত্য কথা বলি, একটা মাদ্রিদ ফ্যান হিসেবে আপনি এই কথাগুলো নিতে পারবেন না, কিন্তু আপনার নিতে হবে। ফুটবল ফ্যান তো, আপনাকে নিতে হবে। এই সিজনে বার্সা
যেই ম্যাচটা সবচেয়ে খারাপ খেলেছে ওই রিসেন্ট টাইমে যে ম্যাচটা হেরেছে, ওই ম্যাচটাও বার্সা যেভাবে খেলেছে, বার্সা ভক্তরা শুধু আক্ষেপ করে বলতে পারে যে আমরা ম্যাচটা হেরে গেছি বা আমরা পয়েন্ট হারাইছি, কিন্তু আমরা খারাপ খেলি নাই। এই কথাটা বার্সা ফ্যানরা বলবে এবং আপনি খেলা দেখলে আপনিও বলবেন। আমার এখন বলতে হচ্ছে বা বলতে বাধ্যই হচ্ছে রিয়াল মাদ্রিদের কাছ থেকে। রিয়াল সুলভ খেলা, আপনি এক ম্যাচ দেখলে 3 ম্যাচ দেখা যায় না, স্কোয়াড টায়ার্ড, কোনো মতে জিতে যাচ্ছে, কোনো মতে স্বস্তির জয় এই সিজনে খুব কম। সেই চ্যাম্পিয়ন্স লিগে একটা বড় ব্যবধানে জিতেছিলেন, এরপর থেকে নাই বললে রিয়াল মাদ্রিদ যেভাবে খেলছে এইটা রিয়াল মাদ্রিদের কাছ থেকে ভক্তরা প্রত্যাশা করে না। চ্যাম্পিয়ন্স লিগের কথা বলেন, রদ্রিগো লাল কার্ড, অ্যাসেন্সিও লাল কার্ড, তাহলে ওই জায়গায় কার আসবেন? অ্যান্টোনিও রুডিগার ব্যাক করবেন, সেই আলাপটা তো আরও পরে। আজকের ম্যাচের দিকে তাকান না। ম্যাচের শুরুতে জুড বেলিংহাম কিছুটা ইনজুরি প্রত্যাশা করছিলেন বা অনুভব করছিলেন, ওই সময়ও তাকে রিস্ক নিয়ে মাঠে নামানো হলো এবং তিনি খেললেন, ইনজুরিতে চলে গেলেন। তার মানে কি? তার মানে হলো যে ধরেন কথার কথা, যদি ইনজুরির কারণে আনুমানিক 1 মাসের মতো যদি তিনি বাইরে থাকেন, তাহলে সামনে যে প্লে অফের ম্যাচটা রয়েছে বেনফিকার বিপক্ষে, আপনি কি জুড বেলিংহামকে পাবেন? সম্ভাবনা কিন্তু একেবারে ক্ষীণ, বা পাবেন না বললেই চলে। এমনিতেই অবস্থা ভঙ্গুর, সেখানে যদি আবার এভাবে একের পর এক অবস্থা খারাপ থাকে, আপনি আত্মবিশ্বাস পাবেন কোথায়? একজন মাদ্রিদ ফ্যান হিসেবে তো আপনার দিন শেষে বলবেন যে আপনি মাদ্রিদিস্তা, মাদ্রিদ এভাবেই ফিরে আসে, মাদ্রিদ কিভাবে খেলতে হয় জানে, জিততে কিভাবে হয় তারাও ভালো করে জানে। এই কথাগুলো যে বলবেন, বলার জন্য একটা আত্মবিশ্বাস দরকার আছে না? কিন্তু পেরেজ আপনাকে সেই আত্মবিশ্বাস একেবারে ধ্বংস করে ছেড়ে দিচ্ছে। টাকা আছে, প্লেয়ার কিনবো না, বছর শেষে হাঁ করে বসে থাকবো, কখন ফ্রি মাল আসবে, ফ্রি খাইতে খাইতে জিব্বাটা হয়ে গেছে 14 হাত, এখন যেখানেই হাত দাও সেখানেই ফ্রি, আর ফ্রি মাল না পাইলে বসে থাকো, আমরা সিজন শেষে কিছু একটা দেখবো। বিশ্বকাপের পরে 2-3টা সাইনিং দিয়ে আপনাকে আবার বড় বড় স্বপ্ন দেখাবে, স্কোয়াডের ভেতরে আবার ঠিকঠাক মতন ভারসাম্য থাকবে না, আর অর্থ না থাকা, মানে টানাটানির সংসার, টানাপোড়েনের সংসার, লামাসিয়ার থেকে একটার পর একটা ভালো প্রোডাক্ট টাইনা বের করে আইনা সেই বার্সেলোনা আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এই সিজনে একটা ম্যাচ জিতেছেন, আরও সামনে কটা জিতবেন তা তো আর বলা যায় না, কিন্তু একটু চিন্তা করে দেখুন তো, বার্সার সামনে এই ধরনের অগোছালো এলোমেলো ফুটবল নিয়ে আসলেই কি টিকে থাকা যায়? যায় না। অলরেডি একটা ফাইনাল হেরে গেছেন। এভাবে গার্ডস নিয়ে কিংবা এইরকম অহমিকায় ভুগে আপনি আসলে শিরোপা প্রত্যাশা করতে পারেন না। রিয়াল মাদ্রিদের খেলাটা দেখে যে মন খারাপ করবে, আমি তার মন খারাপকে সমর্থন করি, যার মেজাজ খারাপ হবে আমি তাকেও সমর্থন করি। সবথেকে দুঃখজনক ব্যাপার কি জানেন? এত ভঙ্গুর পরিস্থিতির মধ্যেও, এত এলোমেলো পরিস্থিতির মধ্যেও রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট বা পেরেজ এখনও চিন্তা করেন যে এই স্কোয়াড নিয়ে আমরা আসলে শিরোপা জিততে পারি। দেখুন, শিরোপা যদি লাকিলি জেতা যায় কিংবা শিরোপা যদি কোনোভাবেও জেতা যায়, সত্যি কথা বলেন তো, এই রিয়াল মাদ্রিদের খেলা দেখে আপনি কি সন্তুষ্ট? গোটা বিশ্বকে সন্তুষ্ট? এইভাবে আসলে জেতা বলে না। এইভাবে হয়তো বা আপনি জিতবেন, কিন্তু আত্মতৃপ্তি যেটাকে বলে, রিয়াল মাদ্রিদ যেই রকম মাদ্রিদকে মানুষ দেখতে চায়, ওই রকম মাদ্রিদকে না দেখা পর্যন্ত হয়তো বা দিন শেষে আপনিও আত্মতৃপ্তি খুঁজতে পারবেন না। মন খারাপ করেই আপনার শেষ করতে হবে সিজন। এই ছিল আমার কাছে থাকা আপনাকে বলার মতো সান্ত্বনার বাণী বলেন, আক্ষেপের বাণী বলেন, কিংবা আপনাকে মোটামুটি একটু বুঝ দেওয়ার বাণী বলেন, যেটাই হোক না কেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।